হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। মিশরীয় সায়েন্সের প্ল্যাটফর্মে আমি তোমাদের সুরজ স্যার আজকে নিয়ে চলে এসেছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিউরিটিসিটি ইন প্রপার্টিস। অর্থাৎ এক কথায় বাংলায় আমরা বলছি পর্যায় সারণ। প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট উপায়ে বর্তমানে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। তো এই শতাধিক মৌলকে কিভাবে একটি সুসংবদ্ধ তালিকায় সুবিন্যস্ত করব, তার চেষ্টা চলে আসছে বহুদিন থেকে। ডোবেরিনার, সাকুরতোয়া, নিউল্যান্ডস, মেন্ডেলিভ প্রমুখ বিজ্ঞানীদের মিলিত প্রচেষ্টার ফল আজকের এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণ, যা মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম অনুশীলনের অপরিহার্য হাতিয়ার। তো চলো সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি ডোবেরিনারের ত্রয়ী সূত্র। এই সূত্রে কি বলছে না, 1817 সালে বিজ্ঞানী ডোবেরিনার তৎকালীন জ্ঞাত মৌলসমূহকে নিয়ে তিনি কি করলেন না, ভৌত রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এই রকম 3টি করে মৌল তিনি নিলেন এবং তাদেরকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তো এইভাবে তিনি 3টি করে মৌল নিয়েছেন। যদি এইভাবে আমরা 3টি মৌল নেই, তাহলে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মাঝের মৌল, অর্থাৎ লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব কত, 7, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39, তাহলে এদের গড় আমরা পাবো 23, যেটা কিনা সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব। সবাই বুঝতে পারলে? তাহলে ডোবেরিনারের সূত্রে এটাই হলো যে রাসায়নিকভাবে সদৃশ্য 3টি মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মাঝের মৌলের সঙ্গে সমান। ওকে, চলো নেক্সট সূত্র আমরা এবারে দেখে নিই, নিউল্যান্ডের অষ্টক সূত্র। 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ডস তৎকালীন জ্ঞাত মৌলসমূহকে নিয়ে তিনি এরকম একটি ছক প্রস্তুত করলেন, যেখানে মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো রয়েছে। আচ্ছা, এই ছকে আমরা কি লক্ষ্য করছি না, তিনি বলেছেন যে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়। অর্থাৎ আমরা যদি লিথিয়াম থেকে শুরু করি, তাহলে লিথিয়ামের পরবর্তী অষ্টম মৌল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, লিথিয়ামের পরবর্তী অষ্টম মৌল হচ্ছে সোডিয়াম। আবার যদি সোডিয়াম থেকে শুরু করি, সোডিয়ামের পরবর্তী অষ্টম মৌল 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো আমরা কি দেখতে পেলাম যে কোনো মৌল থেকে যদি আমরা শুরু করি, তার পরবর্তী অষ্টম মৌল সঙ্গে ওই মৌলের ভৌত রাসায়নিক ধর্মের সাদৃশ্য রয়েছে। তার মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের প্রত্যেকের ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে মিল রয়েছে, যেটা কিনা নিউল্যান্ডস বললেন কত সালে, 1864 সাল। তো চলো নেক্সট সূত্র আমরা দেখে নেই। আচ্ছা, এরপর আসছি মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফ তার পর্যায় সূত্রে কি বললেন, এখানে মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো রয়েছে। অর্থাৎ মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এর অর্থ কি, আমি যদি এই মৌলের কথা ধরি, তাহলে এই মৌল থেকে পরের মৌলে তার ভৌত রাসায়নিক ধর্ম পরিবর্তিত হবে। আবার এই মৌল থেকে অপর মৌলে তার ভৌত রাসায়নিক ধর্ম পরিবর্তিত হবে। কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যক মৌলের ব্যবধানে যখন আবার ওই একই শ্রেণীতে এসে পৌঁছাবো, তখন কিন্তু তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটবে। তার মানে এখান থেকে আমরা বুঝলাম মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হচ্ছে। অর্থাৎ এক মৌল থেকে অপর মৌলে তাদের ভৌত রাসায়নিক ধর্ম পরিবর্তিত হচ্ছে, কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যা ব্যবধানে তাদের ওই ধর্মের পুনরাবৃত্তি ঘটছে। আচ্ছা, এখানে আমরা আর কি লক্ষ্য করছি, আচ্ছা এখানে আমরা দেখব যে কিছু অনুভূমিক সারি দেখতে পাচ্ছি এই রকম। অর্থাৎ বাম দিক থেকে যদি ডান দিক বরাবর যাই, এরকম একটা অনুভূমিক সারি আমরা
লক্ষ্য করছি। তো এই সারিগুলোকে আমরা কি বলতে পারি? এই সারিগুলোকে আমরা বলবো পর্যায়। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা এখানে কি পাচ্ছি? পর্যায় পাচ্ছি। কিন্তু যদি আমি উলম্ব সারির কথা বলি, তাহলে উপর থেকে নিচের দিকে যদি নামি, অর্থাৎ এই উপর থেকে নিচের দিক বরাবর যে সারি তোমরা দেখতে পাচ্ছ, এই উপর থেকে নিচের দিক বরাবর সারিগুলোকে আমরা বলছি শ্রেণী। ওকে, তাহলে এই পর্যায় সারণীতে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিক বরাবর গেলে আমরা কি পাবো? পর্যায় পাবো। তো এখানে কতগুলি পর্যায় রয়েছে চলো দেখে নিই। এখানে আমাদের পর্যায় রয়েছে মোট 1 2 3 4 5 6 7। তো মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় রয়েছে 7টি। আচ্ছা, শ্রেণী কতগুলো রয়েছে? শ্রেণী কিভাবে পাবো? আমরা এখনই বললাম, উপর থেকে নিচ বরাবর নামলে উলম্ব সারিগুলোকে আমরা বলবো শ্রেণী। তাহলে এখানে টোটাল রয়েছে আমার 9টি শ্রেণী। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 9টি শ্রেণী রয়েছে। আচ্ছা, প্রথম পর্যায়ে কটি মৌল আছে? যদি আমরা এই প্রথম পর্যায়ের কথা বলি, তাহলে প্রথম পর্যায়ে আমার মৌল আছে হাইড্রোজেন আর হিলিয়াম। তাহলে প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা মাত্র 2টি। তাই প্রথম পর্যায়কে আমরা বলবো অতি হ্রস্ব পর্যায়। তাহলে প্রথম পর্যায়কে আমরা কি বললাম? অতি হ্রস্ব পর্যায়। অতি হ্রস্ব পর্যায়। চলো নেক্সট পর্যায়ে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি কটি মৌল আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তো এখানে মোট 8টি মৌল রয়েছে। তো দ্বিতীয় পর্যায়ে যে 8টি মৌল রয়েছে, এদেরকে আমরা কি বলবো? না প্রথম হ্রস্ব পর্যায়। একইভাবে তৃতীয় পর্যায়ে আমরা দেখছি 8টি মৌল আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে তৃতীয় পর্যায়ে মৌলের সংখ্যা 8টি। তাহলে তৃতীয় পর্যায়কে আমরা বলবো দ্বিতীয় হ্রস্ব পর্যায়। হলো? আচ্ছা, নেক্সট এবারে 4 নম্বর পর্যায়ে আমরা কতগুলো মৌল দেখতে পাচ্ছি? না 4 নম্বর পর্যায়ে এখানে টোটাল তোমরা হিসাব করবে, 4 নম্বর পর্যায়ে মৌল রয়েছে 18টি, যাকে আমরা বলছি প্রথম দীর্ঘ পর্যায়। এবং 5 নম্বর পর্যায়েও সেই আমরা দেখতে পাচ্ছি এখানে মৌলের সংখ্যা 18টি রয়েছে, যাকে আমরা বলবো দ্বিতীয় দীর্ঘ পর্যায়। তোমরা সবাই খাতায় নোট করে রাখো। 1 নম্বর পর্যায়কে আমি বললাম অতি হ্রস্ব পর্যায়। 2 নম্বর পর্যায়ে কতগুলি মৌল রয়েছে? 8টি, যাকে আমি বললাম প্রথম হ্রস্ব পর্যায়। তৃতীয় পর্যায়ে মোট 8টি মৌল আছে, এদেরকে আমি বললাম, মানে তৃতীয় পর্যায়কে বললাম দ্বিতীয় হ্রস্ব পর্যায়। চতুর্থ পর্যায়ে মোট 18টি মৌল আছে, আমি চতুর্থ পর্যায়কে তাহলে কি বললাম? প্রথম দীর্ঘ পর্যায়। পঞ্চম পর্যায়ে মোট 18টি মৌল আছে, তাই পঞ্চম পর্যায়ে 18টি মৌলকে আমি বলবো দ্বিতীয় দীর্ঘ পর্যায়। চলো এরপরে নেক্সট আমরা 6 নম্বর পর্যায়ে চলে যাচ্ছি। তো 6 নম্বর পর্যায়ে মোট কটি মৌল আছে? আচ্ছা, আমি যদি হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আদৌ কি এখানে 18টি মৌল আছে? না, 6 নম্বর পর্যায়ে 18টি মৌল নেই। এখানে ল্যান্থানামের অ্যাটমিক নাম্বার আছে 57। ল্যান্থানামের পরবর্তী মৌল আমি দেখতে পাচ্ছি হফনিয়াম, যার অ্যাটমিক নাম্বার 72, অর্থাৎ 57 থেকে 72। তাহলে এখানে মাঝখানে যে 14টি মৌল রয়েছে তারা কোথায়? তাদেরকে সারণীর তলদেশে আমরা পৃথকভাবে রেখেছি, যাদেরকে আমরা বলছি ল্যান্থানয়েড শ্রেণী। কেন? না ল্যান্থানামের পরবর্তী মৌল বলে তাদেরকে আমরা বলছি ল্যান্থানয়েড শ্রেণী। তার মানে আমরা কি বুঝলাম? যে ল্যান্থানামের পরবর্তী 14টি মৌলকে আমরা বলছি ল্যান্থানয়েড শ্রেণী বা বিরল মৃত্তিকা মৌল। তো এই 14টি মৌল কোথায় স্থান পেয়েছে? এই 14টি মৌল ল্যান্থানামের সঙ্গে এই একই ঘরে স্থান পেয়েছে, অর্থাৎ 6 নম্বর পর্যায় এবং গ্রুপ 3A তে এই ল্যান্থানামের সঙ্গেই 14টি মৌলকে রাখা হয়েছে। কেন? না এদের পারমাণবিক গুরুত্ব ভিন্ন, কিন্তু এদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকায় এদেরকে আমরা ল্যান্থানামের সঙ্গে একই স্থানে রেখেছি। তাহলে আমরা কি বুঝলাম? যে 6 নম্বর পর্যায়ে টোটাল কটি মৌল আছে? 6 নম্বর পর্যায়ে আমার মৌল আছে 32টি। তো 6 নম্বর পর্যায়কে আমি কি বলবো? অতি দীর্ঘ পর্যায়। 6 নম্বর পর্যায়কে বললাম অতি দীর্ঘ পর্যায়। নোট করে রাখো সবাই। নেক্সট আমরা চলে যাচ্ছি 7 নম্বর পর্যায়ে। তো 7 নম্বর হচ্ছে একটা অসম্পূর্ণ পর্যায়।
এখানে অ্যাক্টিনিয়ামের পরবর্তী মৌলগুলিকে আমরা সারণীর তলদেশে পৃথকভাবে রেখেছি। রাখলেও যদিও এরা এখানে নেই, এরা তাহলে কোথায় আছে? অ্যাক্টিনিয়ামের সঙ্গেই আছে, এই ঘরেই আছে, অর্থাৎ 7 নম্বর পর্যায়ে গ্রুপ 3 রয়েছে, যাদেরকে আমরা বলছি অ্যাক্টিনয়েড শ্রেণী। তাহলে 7 নম্বর পর্যায়ে হচ্ছে আমাদের অসম্পূর্ণ পর্যায়। তো এই হলো আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণী। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে গ্রুপ 1 থেকে গ্রুপ 7 অবধি প্রত্যেকটা শ্রেণীতে আমরা আবার উপশ্রেণী লক্ষ্য করছি, উপশ্রেণী এ এবং উপশ্রেণী বি, এই দুটো করে উপশ্রেণী আমরা লক্ষ্য করলাম গ্রুপ 1 থেকে গ্রুপ 7 অবধি। চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি। তো মেন্ডেলিফের পর্যায় সারণী তো পড়লাম, তো ওখানে আমরা কি বুঝলাম? মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হয়েছে, কিন্তু ওখানে আমরা কিছু ত্রুটি দেখতে পেলাম। কি না, ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি সাজাই তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করছি যে উচ্চতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলকে নিম্নতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের পূর্বে স্থান দিতে হয়েছে। অর্থাৎ আর্গনের পারমাণবিক গুরুত্ব বেশি হওয়া সত্ত্বেও পটাশিয়ামের আগেই তাকে রাখা হয়েছে, যেখানে পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব আর্গনের থেকে কম। একইভাবে কোবাল্টকে নিকেলের আগে রাখা হয়েছে, টেলুরিয়ামকে আয়োডিনের আগে রাখা হয়েছে। তো কিছু কিছু মৌলের ক্ষেত্রে যাদের পারমাণবিক গুরুত্ব বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে আমরা কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের পূর্বে স্থান দিয়ে দিয়েছি। তো এটা একটা ত্রুটি লক্ষ্য করলাম মেন্ডেলিফের পর্যায় সারণীতে। চলো দেখে নেই আর কি ত্রুটি আছে। আচ্ছা, নেক্সট একটু আগেই যেটা বললাম যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনয়েড মৌলসমূহের উপযুক্ত স্থানের অভাব। তোমরা একটু আগেই ছবিতে লক্ষ্য করলে যে ল্যান্থানামের পরবর্তী যে 14টি মৌল রয়েছে ওদেরকে আমরা কোথায় রেখেছি? সারণীর তলদেশে রেখেছি যদিও, কিন্তু ওদের স্থানটা কোথায়? ওরা রয়েছে ল্যান্থানামের সঙ্গেই। এই যে ছকে তোমরা দেখো, ল্যান্থানামের সঙ্গেই এই 14টি মৌলকে আমরা এখানেই রেখেছি। কোথায় না গ্রুপ 3 তে 6 নম্বর পর্যায়ে। তাহলে গ্রুপ 3 তে 6 নম্বর পর্যায়ে ল্যান্থানামের সঙ্গে একই স্থানে 14টি মৌলকে আমি রেখেছি। কেন না তাদের ভৌত রাসায়নিক ধর্মের সাদৃশ্য রয়েছে, তো সেই কারণে ল্যান্থানামের সঙ্গে 14টি মৌলকে আমরা রেখেছি। যদিও তাদের পারমাণবিক গুরুত্ব আলাদা, কিন্তু আমরা কি বললাম মেন্ডেলিফের পর্যায় সূত্রে কি বললাম? তাদেরকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হয়েছে। তাহলে এদের তো পারমাণবিক গুরুত্ব এক নয়। ল্যান্থানামের সঙ্গে যে সমস্ত মৌল রয়েছে তাদের পারমাণবিক গুরুত্ব আলাদা, রাসায়নিক ধর্ম একই হওয়ার জন্য আমি তাদেরকে একই স্থানে রেখে দিয়েছি, যেটা কিনা আমরা সূত্রের সঙ্গে মিল পাচ্ছি না। তো এটা একটা ত্রুটি আমরা লক্ষ্য করলাম। আরেকটা কি না, সেই একই জিনিস গ্রুপ 7-এও আমরা দেখেছি যে অ্যাক্টিনিয়ামের পরবর্তী মৌলগুলি যে 14টি মৌল, যারা কিনা সবাই তেজস্ক্রিয়, তো অ্যাক্টিনিয়ামের পরবর্তী 14টি মৌলকেও আমরা গ্রুপ 7 নম্বর পর্যায়ে গ্রুপ 3 তে স্থান দিয়েছি, যেটা কিনা মূল নীতির বিরোধী। তো এই সমস্ত ত্রুটি রয়েছে আর কি মেন্ডেলিফের পর্যায় সারণী। চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি। নেক্সট আমরা দেখে নেব আধুনিক পর্যায় সারণী। আচ্ছা, আধুনিক পর্যায় সারণী কি বলছে না, মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। তার মানে একটু আগে তো আমরা দেখলাম পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটছিল, কিন্তু যখন আইসোটোপ আবিষ্কার হলো তখন আমরা কি দেখলাম যে একই মৌলের বিভিন্ন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট পরমাণু থাকতে পারে। একই মৌলের বিভিন্ন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট পরমাণু থাকতে পারে, যারা কিনা ভৌত রাসায়নিক ধর্মে একই রকম। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম যে পারমাণবিক গুরুত্ব মৌলের মূলগত নিয়ন্ত্রক নয়। তাহলে মৌলের মূলগত নিয়ন্ত্রক কে? পারমাণবিক সংখ্যা অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক, যেটা কিনা আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মেন্ডেলিফ ওই রকম ভাবে মৌলগুলিকে সাজালেন। অর্থাৎ এখানে মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো রয়েছে এবং
এক মৌল থেকে অপর মৌলে যখন আমি যাব তাদের ভৌত রাসায়নিক ধর্ম কি হবে, পরিবর্তিত হবে। কিন্তু নির্দিষ্ট সংখ্যক মৌলের ব্যবধানে আবার যখন সেই একই শ্রেণীতে এসে পৌঁছাবো তখন তাদের সেই ভৌত রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে। বোঝা গেল? তো চলো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে মোট কটা পর্যায় দেখতে পাচ্ছি। আমি একটু আগেই বললাম যে অনুভূমিক সারি অর্থাৎ বাম দিক থেকে ডান দিক বরাবর গেলে আমরা কি পাই, পর্যায় পাই। তো এখানে কটি পর্যায় রয়েছে, 7টি পর্যায় রয়েছে। আর এখানে কটি শ্রেণী রয়েছে, মোট 18টি শ্রেণী রয়েছে। অর্থাৎ আধুনিক পর্যায় শ্রেণীতে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী রয়েছে। এখন এই সমস্ত মৌলের আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সর্বশেষ ইলেকট্রনটি যে কোনো একটা অরবিটালে প্রবেশ করবে, এস পি ডি এফ। তো এই সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করছে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি এফ, কোন অরবিটাল, তার নামানুসারেই কিন্তু এদেরকে কয়েকটি ব্লকে ভাগ করা হয়েছে। যেরকম আচ্ছা এসপিডিএফ তোমরা অ্যাটমিক স্ট্রাকচার সবাই পড়েছো, সেখানে তোমরা কোয়ান্টাম সংখ্যা পড়েছিলে, যেখানে আমরা কি পড়েছিলাম, কক্ষ পড়েছিলাম। কক্ষর মধ্যে আবার কি ছিল, উপকক্ষ। উপকক্ষ আবার কতগুলি কক্ষ নিয়ে গঠিত, যেগুলো কিন্তু জানতে হবে তোমাদের। এখানে এসপিডিএফ অর্থাৎ মৌলের ইলেকট্রন বিন্যাসে কোন ইলেকট্রন কোন অরবিটালে গিয়ে প্রবেশ করছে ওগুলো জানতে গেলে তোমাদের কোয়ান্টাম সংখ্যা জানাটা খুব জরুরি। তো চলো আগে আমরা সবাই কোয়ান্টাম সংখ্যা, যদিও তোমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, আগে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে একটু জেনে নিই, তারপরে আমরা এই আবার পর্যায় সারণীতে আসবো। কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা কি বুঝি, না আমরা পরমাণু, আচ্ছা পরমাণু স্ট্রাকচার আমরা জানি। পরমাণুতে ঘূর্ণায়মান যে কোনো একটি ইলেকট্রনের প্রকৃতি সঠিকভাবে বর্ণনা করার জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক সংখ্যার প্রয়োজন হয়, যাদেরকে আমরা বলছি কোয়ান্টাম সংখ্যা। তো 4 রকমের কোয়ান্টাম সংখ্যা আমরা লক্ষ্য করি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো চলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি ওটা আমরা আগে জেনে নিই। নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুযায়ী বিভিন্ন কক্ষপথগুলিকে বা মুখ্য শক্তি স্তরগুলিকে নির্দেশ করার জন্য কে এল এম এন। আচ্ছা কিছু বুঝতে পারছো তোমরা? আমি আগে একটা পরমাণুর ছবি আঁকি, কোনো মৌলের একটা পরমাণুর ছবি আমি আঁকছি, ওখানে নিউক্লিয়াস কোথায় থাকে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ইলেকট্রন যে আবর্তন করে, আমি আগে ছবিটা আঁকছি, তারপরে তোমরা এই ডেফিনেশনটা অবশ্যই বুঝতে পারবে। যদি আমি ক্যালসিয়াম পরমাণুর কথা বলি, ক্যালসিয়াম পরমাণু, ক্যালসিয়াম পরমাণুর ক্ষেত্রে তার ছবিটা কেমন হবে, না মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে আমার নিউক্লিয়াস। অর্থাৎ ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, 20, এবং ভর সংখ্যা কত, 40। তাহলে ক্যালসিয়ামে নিউক্লিয়াসে কতগুলি প্রোটন আর নিউট্রন থাকবে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে আমরা জানি। তাহলে নিউক্লিয়াসে 20টি প্রোটন আর 20টি নিউট্রন থাকবে। তো চলো নিউক্লিয়াসের মধ্যে কটি প্রোটন থাকবে, 20টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো কটা পজিটিভ চার্জ আছে, অর্থাৎ কটি প্রোটন আছে, 20টি। আচ্ছা কটি নিউট্রন থাকবে, নিউট্রন 20টি থাকবে, যারা কিনা নিস্তড়িত। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো নিউক্লিয়াসের মধ্যে ক্যালসিয়াম পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে 20টি প্রোটন এবং 20টি নিউট্রন রয়েছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি কক্ষপথ থাকবে, নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুসারে কয়েকটি কক্ষপথ থাকে। এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ।
তো এই সমস্ত কক্ষপথগুলিতে কি হয় না ইলেকট্রন আবর্তন করতে থাকে। তাহলে নিউক্লিয়াস থেকে প্রথম কক্ষপথ কোনটা, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কটি ইলেকট্রন থাকবে, এখানে ইলেকট্রন থাকবে দুটি। হলো নেক্সট কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে, নেক্সট কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি। তাহলে নেক্সট কক্ষপথে ইলেকট্রন থাকলো 8টি। আচ্ছা, পরবর্তী কক্ষপথেও ইলেকট্রন থাকবে 8টি। আর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে দুটি। তাহলে মোট 18টি ইলেকট্রন যে যার কক্ষপথে ঘুরছে। আচ্ছা, এখানে এবারে দেখো নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুযায়ী বিভিন্ন কক্ষপথগুলিকে, তাহলে নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্বে এই যে কক্ষপথগুলি আমরা লক্ষ্য করলাম, এই কক্ষপথগুলিকে নির্দেশ করার জন্য কি অক্ষর আমরা ব্যবহার করি, কে, এল, এম, এন, এরকম অক্ষর আমরা ব্যবহার করি। তাহলে প্রথম কক্ষপথকে আমরা কি বলবো, কে কক্ষ। দ্বিতীয় কক্ষপথকে আমরা কি বলবো, এল কক্ষ। তৃতীয় কক্ষপথকে আমরা বলবো এম কক্ষ, এবং চতুর্থ কক্ষপথকে আমরা বলবো এন কক্ষ। তো এই যে এই অক্ষর দ্বারা নির্দেশ করলাম প্রত্যেকটা কক্ষপথ যেখানে কিনা ইলেকট্রন আবর্তন করতে থাকে। তো এই কক্ষপথগুলোকেই আমরা বলবো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ কে কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত, 1। এল কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2। এম কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3। এন কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4। অর্থাৎ এই কক্ষপথগুলিকে কে, এল, এম, এন অথবা 1, 2, 3, 4 এই সমস্ত সংখ্যা দিয়েও আমরা প্রকাশ করতে পারি। তো 1, 2, 3, 4 এই সংখ্যাগুলিকে আমরা বলছি মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো যে নিউক্লিয়াস থেকে এই যে ক্রমবর্ধমান দূরত্বে প্রত্যেকটি কক্ষপথে ইলেকট্রন যে ঘুরছে, প্রতিটি ইলেকট্রনের নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। তো আমি ধরে নিচ্ছি যে এই কক্ষপথে 8টি ইলেকট্রন আছে, 8টি ইলেকট্রনের একই পরিমাণ শক্তি রয়েছে, এদের নির্দিষ্ট শক্তি রয়েছে। তো সেই কারণে এক একটা কক্ষপথ এক একটা শক্তি স্তর নির্দেশ করছে। তো সেই কারণে এই এক একটা কক্ষপথকে আমি বলছি মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা তোমরা সবাই বুঝতে পারলে। নিউক্লিয়াস কোথায় থাকে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন কিভাবে আবর্তন করে, প্রত্যেকটা কক্ষপথে কিভাবে ইলেকট্রন আবর্তন করে তোমরা সবাই বুঝতে পারলে। আর প্রত্যেকটা কক্ষপথকে আমি কি অক্ষর দ্বারা প্রকাশ করি, ওই বা কে, এল, এম, এন এর পরিবর্তে 1, 2, 3, 4 দ্বারা প্রকাশ করি, যাদেরকে আমরা বলছি মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে কক্ষপথগুলিকে অর্থাৎ কক্ষগুলিকে আমরা বলছি মুখ্য কোয়ান্টাম সংখ্যা। নেক্সট আমরা কি জানবো, তো এই যে কক্ষপথ জানলাম, অর্থাৎ প্রত্যেকটা কক্ষপথ কিন্তু কতগুলি উপকক্ষ দ্বারা গঠিত। অর্থাৎ সবার প্রথমে আমরা কি দেখলাম, কে কক্ষ, কে কক্ষের কতগুলি উপকক্ষ রয়েছে। তারপরে আমরা কি দেখলাম, এল কক্ষ, এল কক্ষের কতগুলি উপকক্ষ রয়েছে, এম কক্ষের কতগুলি উপকক্ষ রয়েছে। তার মানে কি বুঝলাম যে প্রত্যেকটি কক্ষ আবার কতগুলি উপকক্ষ দ্বারা গঠিত। তো উপকক্ষ যদি আমরা জানতে চাই তখন আমাদের আর মুখ্য কোয়ান্টাম সংখ্যায় পড়ে থাকলে হবে না, এর পরবর্তী গৌণ কোয়ান্টাম সংখ্যা আমাদের জানতে হবে। আচ্ছা, গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এটা কি তোমরা সবাই দেখে নাও। তো গৌণ কোয়ান্টাম সংখ্যা বা দিগংশীয় কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা স্মল এল দ্বারা ডিনোট করি। তো এখানে আমরা কি লক্ষ্য করছি যে পরমাণুতে ইলেকট্রনের প্রতিটি কক্ষ বা শক্তি স্তর, একটু আগেই দেখলাম যে ইলেকট্রনের কক্ষ বা শক্তি স্তর আমি তোমাদের ছবি এঁকে দেখিয়েছি। তো ওই যে কক্ষগুলো ছিল ওখানে প্রত্যেকটি কক্ষ কতগুলি উপকক্ষ নিয়ে বা সাবসেল নিয়ে গঠিত। কোন ইলেকট্রনিক কক্ষে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n হলে অ্যাজিমুথাল বা গৌণ কোয়ান্টাম সংখ্যা l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার তো একটা মান রয়েছে, ওই মানের উপর ডিপেন্ড করে গৌণ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এদের
আরো কতগুলি মান থাকবে। তো কিভাবে সেটা বের করতে হয় আমরা দেখব। যদি আমি এই ছবিতে এখনই যেটা দেখলাম, সর্বশেষ কক্ষপথ কি ছিল? এন কক্ষপথ, অর্থাৎ এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত ছিল? 4। এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4। তাহলে এন কক্ষপথের ক্ষেত্রে আরো কি কি, মানে এন কক্ষপথে আরো কি কি উপকক্ষ থাকতে পারে চলো আমরা দেখে নিই। অর্থাৎ 4 নম্বর, এন সমান 4 হলে, এন সমান যদি 4 হয়, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যদি 4 হয়, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কি কি হতে পারে? তোমরা সূত্রে দেখো, গৌণ কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ n এর মান তো 4, তাহলে আমি যদি 0 থেকে স্টার্ট করি, 0 থেকে কি কি হতে পারে? 0 এর পরে 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 পরে কিন্তু আর 4 হবে না। কেন হবে না? না n-1 অর্থাৎ 4-1 অবধি আমি মানগুলো নেব। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান 4 হলে l এর কটি মান থাকবে? 0, 1, 2, 3। তাহলে কোন কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা n হলে ওই কক্ষের অন্তর্গত মোট উপকক্ষের সংখ্যাও n হবে। তার মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত? 4। তাহলে সেখানে কতগুলি উপকক্ষ পেলাম? 1, 2, 3, 4। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4 হলে উপকক্ষও আমরা 4টি পেলাম। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা n হলে উপকক্ষ কটি পাবো? nটি পাবো। আরেকটা জিনিস এখানে আমাদের জানতে হবে যে l এর মান কি কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তো l এর বিভিন্ন মানের উপর এর কিছু একটা বর্ণালীগত প্রতীক রয়েছে। তাহলে l এর মান যদি 0 হয়, এটা তোমাদের পরবর্তীকালে প্রচুর কাজে লাগবে, এটা একটু মন দিয়ে দেখো তোমরা। l এর মান যদি 0 হয়, তাহলে তাকে আমরা s উপকক্ষ বলব। l এর মান 1 হলে সেই উপকক্ষের প্রতীক হবে p, l এর মান 2 হলে উপকক্ষের প্রতীক হবে d, l এর মান 3 হলে উপকক্ষের প্রতীক হবে f। অর্থাৎ l এর মান 0 হলে s উপকক্ষের কথা বলতে চাইছে, l এর মান 1 হলে p উপকক্ষের কথা বলতে চাইছে, l এর মান 2 হলে d উপকক্ষের কথা বলতে চাইছে, আর l এর মান 3 হলে f উপকক্ষের কথা বলতে চাইছে। তো এইভাবে চলতে থাকে। আশা করি বুঝতে পারলে। যদি না বুঝতে পারো তাহলে এর পরবর্তী পেজগুলো দেখো, ওখানে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো চলো, আচ্ছা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, পরমাণুতে উপস্থিত ইলেকট্রনের অবস্থান নির্দেশ করার ক্ষেত্রে প্রথমে কাকে লিখতে হয়? প্রথমে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান লিখতে হয়। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান আমি লিখলাম, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। কোন কক্ষে ইলেকট্রনটা অবস্থান করছে, কে কক্ষে যদি অবস্থান করে তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 1, এল কক্ষে অবস্থান করলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 2, এইভাবে। তো আগে তার মানটাকে লিখবে, তারপরে তার ডান পাশে গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রতীক ব্যবহার করব, sp-df। আচ্ছা, ধরো আমি যদি লাস্ট থেকে দেখি, একটু আগেই আমি আলোচনা করলাম এন কক্ষ, এন কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কি? এন কক্ষের ক্ষেত্রে মুখ্য কে এল এম এন, এন কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 4। তাহলে এন কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যদি 4 হয়, তাহলে এল এর মান কি কি হতে পারে? গৌণ কোয়ান্টাম সংখ্যা কি কি হতে পারে? একটু আগেই বললাম যে 0 হতে পারে, 1 হতে, মানে 0 থেকে n-1 পর্যন্ত আমি ভ্যালু নিতে পারি। অর্থাৎ n এর মান 4 হলে l এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। l এর মান যদি 0 হয়, তাহলে কি প্রতীক ব্যবহার করি আমি? l এর মান 0 হলে s প্রতীক ব্যবহার করি, l এর মান 1 হলে p প্রতীক ব্যবহার করি। একটু আগেই তোমাদের ছকে দেখালাম, এই যে এখানে l এর মান 0 হলে s উপকক্ষের অন্তর্গত, l এর মান 1 হলে p উপকক্ষের অন্তর্গত, l এর মান 2 হলে d উপকক্ষের অন্তর্গত। তো এইভাবে l এর মান 0, তাহলে সবার প্রথমে কাকে লিখবো? মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে লিখবো। মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কত? 4। তাহলে লিখলাম 4, এবং সেটা কোন উপকক্ষের অন্তর্গত? না 0 আছে মানে s, 0, 1, 2, 3, 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f, এরকম চলতে থাকবে। তাহলে ফার্স্টে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে লিখেছি এবং তার ডান পাশে গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রতীক ব্যবহার করেছি। 0 হলে তার প্রতীক কত? s। আচ্ছা,
যদি এল এর মান 1 হয় তাহলে সেই মুখ্য কোয়ান্টাম সংখ্যাকেই লিখবো। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান তো একই 4, তার ডান পাশে এল এর মান 1 হলে তার প্রতীককে বসাবো পি। এরপরে এল এর মান যদি 2 হয় তাহলে কোন উপকক্ষের কথা বলতে চাইছে না, এল এর মান 2 হলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান আগে লিখলাম কত 4 এবং তার প্রতীক কত বসাবো, এল এর মান 2 হলে কি প্রতীক বসাই ডি, তাহলে 4d উপকক্ষের কথা বলতে চাইছেন। আর এল এর মান যদি 3 হয় তাহলে সেই আগে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে লিখবো কত 4 এবং তারপরে গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রতীক কি ব্যবহার করব, 3 হলে কি প্রতীক ব্যবহার করি এফ, তাহলে 4f উপকক্ষ। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম যে ওই যে সবার ফার্স্টে তোমাদের যে ছবিটা আমি আঁকলাম যে সর্বশেষ কক্ষ ক্যালসিয়াম পরমাণুতে কি ছিল না এন কক্ষ ছিল। এন কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত ছিল স্মল n = 4। তো সেই কক্ষে কতগুলি উপকক্ষ রয়েছে, সেই কক্ষে 4s 4p 4d 4f এই 4টি উপকক্ষ থাকতে পারে। চলো যদি আমার এম কক্ষের ক্ষেত্রে ধরি, অর্থাৎ কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, কি বলেছিলাম কে কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1, এল কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2, এম কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, এন কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4। যেহেতু আমি এখানে এম কক্ষ ধরেছি তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত n সমান 3, তাহলে n সমান যদি 3 হয় তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কি কি হতে পারে নিজেরা বের করো। একটু আগে যে সূত্রটা বললাম মুখ্য কোয়ান্টাম সংখ্যার যে কোনো নির্দিষ্ট মানের জন্য গৌণ কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 হবে না, কেননা n-1 অর্থাৎ 3-1 মানে 2 অবধি আমি মানটাকে নেব 0 1 2। তাহলে উপকক্ষ কি কি হতে পারে না, সবার প্রথমে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে লিখবো কত 3, তার ডান পাশে কাকে লিখবো যেহেতু 0 তার প্রতীক কত s 3s। আর যদি এল এর মান 1 যখন হবে তখন সেই মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে লিখবো, আগে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে লিখতে হয় তার ডান পাশে গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রতীক ব্যবহার করা হয়। তো সবগুলোই এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, 0 হলে তার প্রতীক s, 1 হলে গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রতীক p, 2 হলে গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রতীক d। তো এম কক্ষের ক্ষেত্রে অর্থাৎ দেখো এই ছবিটা সবাই, তাহলে সর্ববহিস্থ কক্ষ অর্থাৎ এন কক্ষের ক্ষেত্রে কতগুলো উপকক্ষ পেলাম ওখানে তোমরা দেখে নেবে। এম কক্ষের ক্ষেত্রে কি কি উপকক্ষ পেলাম 3s 3p 3d। আর এন কক্ষের ক্ষেত্রে কি কি উপকক্ষ পেলাম 4s 4p 4d 4f হলো। তাহলে প্রত্যেকটা কক্ষ কতগুলি উপকক্ষ নিয়ে গঠিত আমি তোমাদের দেখালাম। চলো আবার চলে যাই সেই পেজে। তো একইভাবে এল কক্ষের ক্ষেত্রে কটি উপকক্ষ থাকবে 2s এবং 2p, দুটি উপকক্ষ থাকবে। আর কে কক্ষের ক্ষেত্রে কেবলমাত্র একটি উপকক্ষ থাকবে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের কক্ষ কি কে কক্ষ, সেই কক্ষে কতগুলি উপকক্ষ আছে একটাই 1s উপকক্ষ। কে কক্ষের পরে কি কক্ষ রয়েছে এল কক্ষ, সেখানে কতগুলি উপকক্ষ রয়েছে দুটি 2s এবং 2p। তো এইভাবে তোমরা সবাই দেখবে, এগুলা বাড়িতে প্র্যাকটিসও করবে। চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি তো এতক্ষণ আমরা কি জানলাম মুখ্য কোয়ান্টাম সংখ্যায় আমরা কি দেখলাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কক্ষগুলি রয়েছে কক্ষ সম্পর্কে জানতে গেলে আমার কাকে দরকার মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে দরকার। কক্ষ আবার কতগুলি উপকক্ষ নিয়ে গঠিত, উপকক্ষ সম্পর্কে যে আমরা জানলাম একটু আগে যে কোন কক্ষ কি কি উপকক্ষ নিয়ে গঠিত ডিটেলস বললাম। তো সেই উপকক্ষগুলি জানতে গেলে আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যাকে দরকার। এরপরে যে উপকক্ষ জানলাম উপকক্ষ আবার কতগুলি কক্ষক নিয়ে গঠিত, কি বললাম উপকক্ষ আবার কতগুলি কক্ষক নিয়ে গঠিত। তো সেই কক্ষক সম্পর্কে জানতে গেলে তখন কিন্তু আমাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা জানতো, অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা
নির্ণয় করতে পারবো যে কোন একটা উপকক্ষে কতগুলি কক্ষক রয়েছে। আবার বলছি, গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি জানলাম যে কোনো একটি কক্ষে কতগুলি উপকক্ষ রয়েছে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি জানবো, কোনো একটি উপকক্ষে কতগুলি কক্ষক রয়েছে। তো কিভাবে উপকক্ষে থাকা কক্ষকগুলি বা একটি উপকক্ষে কটি কক্ষক থাকে কিভাবে বের করব, চলো আমরা দেখে নিই। তো সেটা জানতে গেলে আমাদের দরকার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, স্মল এম দ্বারা প্রকাশ করি। তো গৌণ কোয়ান্টাম সংখ্যার একটা যদি নির্দিষ্ট মান, একটু আগে দেখলাম গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কি কি হতে পারে, 0, 1, 2, 3। তো যে কোনো একটা গৌণ কোয়ান্টাম সংখ্যা আমি যদি নেই, তার নির্দিষ্ট মানের জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কি কি হতে পারে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হবে -L থেকে +L পর্যন্ত 0 সমেত, অর্থাৎ 12+1 সংখ্যক মান থাকবে। আশা করি কিছু বুঝতে পারলে না। চলো আমি তাহলে দেখাচ্ছি। আমি লিখছি এখানে যে এল এর মান, অর্থাৎ গৌণ কোয়ান্টাম সংখ্যার মান। এল এর মানের পর আমরা কি দেখব, উপকক্ষ। আচ্ছা, তারপরে এম এর মান, অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান। আচ্ছা, এম এর মোট মান। সবশেষে আমরা কি দেখব, কক্ষকের নাম। আচ্ছা, সবার প্রথমে আমি একটু আগেই বললাম যে এল এর মান কি কি হতে পারে না, এল সমান 0 হতে পারে, এল সমান 1 হতে পারে, এল সমান 2 হতে পারে, এল সমান 3 হতে পারে, আরো হতে পারে। তো এল এর যে কোনো একটি নির্দিষ্ট মানের জন্য এম এর মান কি হতে পারে, -L থেকে +L পর্যন্ত সমস্ত ভ্যালু। অর্থাৎ যদি আমি এল এর মান 0 লিখেছি, তাহলে এটা কোন উপকক্ষর কথা বলতে চাইছে, এটা এল এর মান 0 হলে আমরা একটু আগে দেখেছি যে এস উপকক্ষের কথা বলতে চাইছে, হয়েছে। তাহলে এম এর মান কি হতে পারে, এম এর মান হতে পারে -L থেকে +L, অর্থাৎ এল এর মান 0, তাহলে এম এর মান হতে পারে -0 প্লাস -L থেকে +L, অর্থাৎ এক কথায় আমরা একে 0 লিখতে পারি। এম এর আমরা একটাই মান পাবো, যেটা কিনা 0। অর্থাৎ এস উপকক্ষে কটি কক্ষক রয়েছে, এম এর মোট মান কত, এই যে 2L+1, 2 ইন্টু এল এর ভ্যালু কত, 0, তাহলে এল এর জায়গায় কত বসাবো, 0 + 1, তাহলে এর রেজাল্ট আমার বেরাবে 1। এম এর ভ্যালু যেহেতু 1 পেলাম, তাহলে এস কক্ষক কটি থাকবে, একটি। তার মানে এল সমান 0 হলে, অর্থাৎ গৌণ কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 হলে এস উপকক্ষে কটি কক্ষক থাকে, একটি কক্ষক থাকে। নেক্সট আমরা করছি, যদি এল এর মান 1 হয় তাহলে এটা কি উপকক্ষ, পি উপকক্ষের কথা বলতে চাইছে। এল এর মান 1 হলে পি উপকক্ষ। তাহলে এম এর কি কি মান হতে পারে, এই যে -L থেকে +L পর্যন্ত, অর্থাৎ -1 থেকে +1 পর্যন্ত 0 সমেত। তাহলে এম এর কটি মান পেলাম, 3টি। অর্থাৎ এখানে এম এর মোট মান কত হবে, 2 ইন্টু 12+1, এই সূত্রে বসাবো। এল এর ভ্যালু কত তোমরা সবাই দেখতে পাচ্ছ, এল এর ভ্যালু 1, তাহলে 2 ইন্টু 1 + 1,
অর্থাৎ 3। তাহলে পি উপকক্ষে পি কক্ষক কটি থাকবে? 3টি। অর্থাৎ পি উপকক্ষে কটি কক্ষক রয়েছে? 3টি কক্ষক রয়েছে। এল সমান যদি 2 হয় তাহলে এটা কোন উপকক্ষের কথা বলতে চাইছে? ডি উপকক্ষ। ডি উপকক্ষ। আচ্ছা, এল সমান 2 হলে এম এর কি কি মান হতে পারে? মাইনাস এল থেকে প্লাস এল, অর্থাৎ -2 থেকে +2, যার মধ্যে রয়েছে -1, 0, +1। ওকে, তো এখানে আমরা এম এর কটি মান লক্ষ্য করলাম? 5টি মান লক্ষ্য করলাম। 2l + 1, তাহলে 2 × l এর মান 2 + 1, তাহলে কত? 5। তাহলে ডি উপকক্ষে কটা ডি কক্ষক রয়েছে? সবাই বলো। ডি উপকক্ষে ডি কক্ষকের সংখ্যা, ডি কক্ষকের সংখ্যা 5টি। ডি উপকক্ষে ডি কক্ষক কটি পেলাম? 5টি পেলাম। নেক্সট চলে আসছি এল সমান 3। এল সমান 3 হলে বুঝতেই পারছো এটা এফ উপকক্ষ হবে। তোমরা নিজেরা চেষ্টা করো। আচ্ছা, এফ উপকক্ষের ক্ষেত্রে এল সমান 3, তাহলে এল এর কি কি মান হতে পারে? -l থেকে +l, অর্থাৎ -3 থেকে +3। তার মাঝে কি কি রয়েছে? -2, -1, 0, +1, +2, +3। তাহলে এম এর মোট মান কটি পেলাম? না 2 × l এর ভ্যালু তো 3 +1 = 7। তাহলে এফ উপকক্ষে কটি এফ কক্ষক রয়েছে? 7টি। সবাই ভালো করে নোট ডাউন করে নাও। আচ্ছা, তাহলে আমরা যদি সামারি দেখি, সবার প্রথমে আমরা পড়লাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটা কিনা পরমাণুর নিউক্লিয়াসের বাইরে উপস্থিত কক্ষপথগুলিকে নির্দেশ করছে। 1, 2, 3, 4 মুখ্য কোয়ান্টাম সংখ্যার মানে এরকম হতে পারে। আচ্ছা, কক্ষপথগুলি কতগুলি উপকক্ষ নিয়ে গঠিত? তো সেটা উপকক্ষ বের করতে গেলে আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হলো, আমি সেটা তোমাদের দেখালাম। আবার উপকক্ষগুলি কতগুলি কক্ষক নিয়ে গঠিত সেটা জানতে গেলে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে প্রয়োজন হলো, যে প্রত্যেকটা উপকক্ষ কতগুলি কক্ষক থাকবে। যেমন এস উপকক্ষে 1টি এস কক্ষক থাকবে, পি উপকক্ষে 3টি পি কক্ষক থাকবে, ডি উপকক্ষে 5টি ডি কক্ষক থাকবে, এফ উপকক্ষে 7টি এফ কক্ষক থাকবে। তো এই সমস্ত কিছু আমরা জানলাম। নেক্সট আমরা এক্সাম্পল যদি একটা দেখে নিই, দিলে আমরা বুঝতে পেরে যাব যে আচ্ছা, তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে এও পড়েছো হুন্ডের সূত্র, আউবাউ নীতি। মানে অপেক্ষাকৃত নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন ভর্তি হয়, নিম্ন শক্তি স্তর সম্পন্ন উপকক্ষে ইলেকট্রন ভর্তি হয়, তারপরে উচ্চ শক্তি স্তর সম্পন্ন উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করে। যাই হোক, আমি এত ডিটেলসে যাচ্ছি না, তোমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ে নেবে। আমি মোটামুটি একটু তোমাদের প্রিলিমিনারি আইডিয়া দিয়ে দিলাম, যাতে তোমাদের আমি শুরু করেছিলাম পিরিয়ডিক টেবিল, ওই টেবিলে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক মৌল বুঝতে গেলে আমাদের এই সমস্ত কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হতো, তাই আমি এগুলো ডিটেলস বলে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখানে কিছুই নয়, যে এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা প্রত্যেকটা মান আমি পেলাম, তো প্রতিটি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানের জন্য ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস এর 2টি মান থাকবে, একটা প্লাস হাফ আর একটা মাইনাস। চলো, আচ্ছা, প্লাস হাফ মাইনাস হাফ কেন? না এই ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন ঘূর্ণনের 2 বিপরীত অভিমুখ নির্দেশ করে। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা চলে যাচ্ছি এস ব্লক মোড। তাহলে আমি কোনো মৌলের ইলেকট্রন যখন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস যখন করব, অর্থাৎ মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করছে, কোন অরবিটালে প্রবেশ করছে,
কোন উপকক্ষে প্রবেশ করছে, এস, পি, ডি, এফ, যেটা তোমাদের একটু আগে আলোচনা করলাম, তার নামানুসারে আধুনিক পর্যায় সারণীতে মানে মৌলসমূহের ব্লক বিভাজন করা হয়েছে। আচ্ছা, আধুনিক পর্যায় সারণীতে একটু যাই। তো দেখতে পাচ্ছ আমি যেটা বলেছিলাম যে এখানে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী রয়েছে। তো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যতগুলি মৌল রয়েছে এদেরকে আমরা বলছি এস ব্লক মৌল। তারপরে 13 মানে গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, 16 নম্বর শ্রেণী, 17 নম্বর শ্রেণী, 18 নম্বর শ্রেণী। তো এই শ্রেণীর মৌলগুলিকে আমরা বলছি পি ব্লক মৌল। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, গ্রুপ 6, তো গ্রুপ 3 থেকে একদম গ্রুপ 12, তো এই শ্রেণীর মৌলগুলিকে আমরা বলছি ডি ব্লক মৌল। আর সবশেষে যেটা সারণীর তলদেশে রাখা রয়েছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট শ্রেণী, এদেরকে আমরা বলছি, অর্থাৎ সিরিয়াম থেকে লুটেসিয়াম এবং থোরিয়াম থেকে লরেন্সিয়াম, এই দুটো শ্রেণীকে আমরা বলছি, এই দুটো পর্যায়কে আমরা বলছি তোমার এফ ব্লক মৌল। তাহলে পর্যায় সারণীতে আমরা কি লক্ষ্য করলাম যে এস ব্লক মৌল কাদের বললাম, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এ যে সমস্ত মৌল ছিল তাদেরকে আমরা বললাম এস ব্লক মৌল। তার কারণ কি? তার কারণ হলো এই সমস্ত মৌলের যখন আমি ইলেকট্রন বিন্যাস করব, এদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করবে, এস অরবিটাল প্রবেশ করবে, এস উপকক্ষে প্রবেশ করবে। সেই নামানুসারেই আমি এদের বলছি যে এস ব্লক মৌল। তো দেখতে পাচ্ছ যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি বহিস্তম কক্ষের এস অরবিটালে অর্থাৎ এনএস অরবিটালে স্থান লাভ করলে তাদের এস ব্লক মৌল বলবে। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কত, NS 1 to 2। আচ্ছা, এখানে এনটা কি, এনটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এসটা কি গৌণ কোয়ান্টাম সংখ্যা, আর উপরে 1 থেকে 2 এটা কি লেখা আছে, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তো চলো এখানে গ্রুপ 2 নম্বর পর্যায়ে কি কি রয়েছে, লিথিয়াম এবং বেরিলিয়াম। লিথিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি পাবো, 1s2 2s1। যদি আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমি কি পাবো, 1s2 2s2 2p6 3s1। যদি আমি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমি কি পাবো না, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। অর্থাৎ এই যে লাস্ট ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করছে 2s উপকক্ষে। এখানে লাস্ট ইলেকট্রনটা 3s উপকক্ষে, এখানে পটাশিয়ামের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা 4s উপকক্ষে প্রবেশ করছে। যেখানে 4টা কি 2 3 4 এগুলো কি, এগুলো হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, তো সেই কারণে আমরা এখানে এদের জেনারেল যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে কি হবে, NS1, এনটা 2 নম্বর পর্যায়ের ক্ষেত্রে 2 হবে, 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে 3 হবে, 4 নম্বর পর্যায়ের ক্ষেত্রে 4 হবে। তো একইভাবে তোমরা বেরিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো 2s2 হবে, ম্যাগনেসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে 3s2 হবে, আর ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে 4s2 হবে। তার মানে গ্রুপ 1 এবং গ্রুপ 2 মৌলগুলির ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে, NS1 থেকে 2। বোঝা গেল? চলো নেক্সট পেজে, পি ব্লক মৌল। আচ্ছা, আমি পি ব্লক মৌল কাদের বললাম, দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত সমস্ত মৌলকে আমি বললাম পি ব্লক মৌল। আচ্ছা, পি ব্লক মৌল এদের কেন বলছি না, এদের মানে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করছে, পি উপকক্ষে প্রবেশ করছে। তো সেই কারণে আমরা এদের বলবো পি ব্লক এলিমেন্ট।
আমরা যদি এদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে দেখবো যে প্রত্যেকটা মৌলে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি সেই পি অরবিটালে গিয়ে প্রবেশ করছে। তো এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? NS2 NP126 হলো। তো চলো নেক্সট। আচ্ছা, ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল আমি কাদের বললাম না, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত, গ্রুপ 3 থেকে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত সমস্ত মৌলগুলি হচ্ছে ডি ব্লক মৌল। কেন না, এই সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করছে না, ডি অরবিটালে প্রবেশ করছে। এদের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হবে N-1 D1 to 10 NS1 to 2, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করবে। এই ইলেকট্রনিক কনফিগারেশন দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমি তোমাদের একটা সহজ উদাহরণ দেখিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি নিকেলের ইলেকট্রন বিন্যাস দেখি, নিকেলের পারমাণবিক সংখ্যা কত? 28। তো একে আমরা বিশ্লিষ্ট করব কিভাবে, এদের জেনারেল ইলেকট্রন বিন্যাস কি হবে? ওয়ান এস টু, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s। তাহলে 4s2, আচ্ছা কত হলো দেখি, 6 7 8 9 10 18 19 20, 3d8। এক এক করে আমি বলছি। আউগাও সূত্রে আমরা কি পড়লাম, যে ইলেকট্রনগুলি প্রথমে নিম্ন শক্তি স্তর সম্পন্ন উপকক্ষে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চতর শক্তি সম্পন্ন উপকক্ষে তারা যাবে। এরপর কোনটার শক্তি নিম্ন আর কোন উপকক্ষের শক্তি সর্বোচ্চ, এটা আমরা কিভাবে বুঝবো না, এটা আমরা N+L এই নিয়ম ফলো করব। N+L, যেখানে এনটা কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর এলটা কি গৌণ কোয়ান্টাম সংখ্যা। তো 1s উপকক্ষের ক্ষেত্রে, আচ্ছা 1sটা মানে কোন কক্ষের অন্তর্গত, এটা ডিটেলস বলে দিচ্ছি। এটা হচ্ছে কে কক্ষের অন্তর্গত। কে কক্ষে শুধুমাত্র 1s উপকক্ষ থাকে, একটু আগে আমি বলেছি। আচ্ছা 2s2p, এটা কোন কক্ষের অন্তর্গত? এটা হচ্ছে এল কক্ষের অন্তর্গত। এল কক্ষের অন্তর্গত। এল কক্ষে দুটো উপকক্ষ থাকে, 2s এবং 2p। 3s 3p 3d, এটা কোন উপকক্ষ? এটা হচ্ছে এম কক্ষ। এম কক্ষে তিনটি উপকক্ষ থাকে, 3s 3p 3d। তো এরকম ভাবে এন কক্ষ চলতে থাকবে। এন কক্ষ, এখানেও চারটি উপকক্ষ থাকে, 4s 4p 4d 4f। তো এগুলো আমাদের এখন দরকার নেই। এরপরে N+L নিয়ম ইউজ করে আমি কিভাবে বুঝবো কোন উপকক্ষে আগে ইলেকট্রন মানে প্রবেশ করবে। 1s যদি আমি ধরি তাহলে এর ক্ষেত্রে N+L এর ভ্যালু কত, সবাই বলো। এর ক্ষেত্রে N+L এর ভ্যালু কত? এর ক্ষেত্রে n এর ভ্যালু 1, যেহেতু মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আর l এর ভ্যালু কত? s এর ক্ষেত্রে l এর ভ্যালু হয় 0। আচ্ছা 2s এর ক্ষেত্রে 2 + 0, 2p এর ক্ষেত্রে n হচ্ছে 2,
আর পির ক্ষেত্রে এল এর ভ্যালু হচ্ছে 1 3। একইভাবে 2p, আচ্ছা 3s এর ক্ষেত্রে n এর ভ্যালু 3, s এর ভ্যালু তো 0। 3p এর ক্ষেত্রে 3d এর ক্ষেত্রে 4s এর ক্ষেত্রে, তাহলে সব থেকে কম শক্তিস্তর সম্পন্ন উপকক্ষ হচ্ছে 1s। তাহলে 1s আগে ইলেকট্রন মানে প্রবেশ করেছে। 1s এ কটি উপকক্ষ থাকে? 1s এ কটি কক্ষক থাকে? 1s উপকক্ষে একটি কক্ষক থাকে। ভালো করে তোমরা বুঝো, আজকেই সব এখানেই তোমাদের সব হয়ে যাবে। তাহলে 1s উপকক্ষে কটি কক্ষক থাকে? একটি কক্ষক থাকে, যেটা আমি তোমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যখন পড়িয়েছিলাম তখন আমি বলেছি। 2s উপকক্ষে কটি কক্ষক থাকে? একটি কক্ষক থাকে। 2p উপকক্ষে কটি কক্ষক থাকে? 3টি। 3s উপকক্ষে কটি কক্ষক থাকে? একটি। আবার p উপকক্ষ এসছে, তাহলে এখানে কটি কক্ষক থাকবে? 3টি। নেক্সট হচ্ছে ডি উপকক্ষ। ডি উপকক্ষের ক্ষেত্রে কটি কক্ষক থাকে? আমি তোমাদের আগে বলেছি ডি উপকক্ষে 5টি কক্ষক থাকে। এরপর হচ্ছে এস। এস উপকক্ষের ক্ষেত্রে একটি। তাহলে 1s এ দুটো ইলেকট্রন প্রবেশ করবে কিভাবে? হুন্ডের সূত্র তোমরা পড়েছো, এখন আর বলছি না। 1s এ দুটো ইলেকট্রন প্রবেশ করলো। 2s উপকক্ষে দুটো ইলেকট্রন প্রবেশ করলো। 2p তে 6টা ইলেকট্রন প্রবেশ করলো। 1 2 3 4 5 6। 3s এ দুটো ইলেকট্রন প্রবেশ করবে। 3p তে। এরপরে আমি আসছি যে 1s 2s, তাহলে ক্রমান্বয়ে যেহেতু n+l এর ভ্যালু বাড়ছে, তাই ক্রমশ ইলেকট্রন পূর্তি প্রক্রিয়া সেরকমই হবে। কিন্তু এখানে 2p এর ক্ষেত্রে n+l এর ভ্যালু 3 আর 3s এর ক্ষেত্রেও n+l এর ভ্যালু 3। তাহলে দুটো যদি একই ভ্যালু হয়, তাহলে আগে 2p তে ইলেকট্রন প্রবেশ করবে নাকি 3s এ ইলেকট্রন প্রবেশ করবে? কোথায় প্রবেশ করবে না, যখন n+l এর ভ্যালু সমান হয়ে যাবে তখন আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে দেখব। যেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বেশি তার শক্তি বেশি, সেই উপকক্ষের শক্তি বেশি। আর যেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কম সেই উপকক্ষের শক্তি কম। অর্থাৎ এখানে 2p তে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 3s এ ইলেকট্রন প্রবেশ করবে। তো একইভাবে 3d আর 4s এর ক্ষেত্রে কার শক্তি কম, কার n+l এর ভ্যালু কম? 4s এর। অর্থাৎ আগে আমি 3d উপকক্ষ ফিল আপ করবো না। 4s এর যেহেতু n+l এর ভ্যালু কম, তাহলে 4s এ আগে দুটো ইলেকট্রন প্রবেশ করবে। নেক্সট যে 8টা ইলেকট্রন বাকি থাকছে সেটা তারপরে সর্বশেষ কক্ষ, সর্বশেষ সবচেয়ে শক্তিশালী কক্ষ 3d, অর্থাৎ এর n+l এর ভ্যালু 5, এখানে এসে প্রবেশ করবে কটি? 8টি ইলেকট্রন। সবাই ভালো করে নোট ডাউন করো। হয়েছে? তাহলে এই যে ডি উপকক্ষ আমরা দেখতে পেলাম, এই ডি উপকক্ষে সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করলো। তো তাহলে এই মৌল অর্থাৎ নিকেল মৌলটি কোন ব্লকে রয়েছে? ডি ব্লকে রয়েছে। সর্বশেষ ইলেকট্রনটি নিকেল মৌলের ক্ষেত্রে যেহেতু ডি উপকক্ষে প্রবেশ করলো, তাহলে নিকেল মৌলটি ডি ব্লকের অন্তর্ভুক্ত, যার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন n-1 d1 to 10, অর্থাৎ 4s উপকক্ষ আমার অলরেডি আগে ফিল আপ হয়ে যাচ্ছে, যেখানে 4টা কি সর্ববহিস্থ কক্ষ। তার আগে 3d অর্থাৎ n-1 d তে 4s আর n-1 d তে আমার লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করবে। চলো নেক্সট আমরা দেখে নেব। আচ্ছা, এখানে আর কিছু বলার নেই। ডি ব্লক মৌল সমূহ তোমরা আশা করি বুঝতে পারলে যে এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, এটা তোমাদের কোশ্চেন দেয় যে ডি ব্লক মৌল সমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো। তোমরা সবাই এগুলো ভালো করে নোট ডাউন করবে।
নেক্সট আমি এবারে যাচ্ছি এফ ব্লক মৌল, সেই একই, একটু আগেই যেরকম ডি ব্লক মৌল বললাম, এফ ব্লক মৌল কাদের বলবো না, পর্যায় সারণীতে যে সারণীর তলদেশে আমরা দেখেছিলাম সিরিয়াম থেকে লুটেসিয়াম এবং থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত যে সমস্ত মৌল ছিল, যাদেরকে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়ামের সঙ্গে একই সঙ্গে রাখা ছিল, সেই সমস্ত মৌলকে আমরা বলবো এফ ব্লক মৌল। কেন বলছি সেই একই রকম না, এই সমস্ত মৌলের ক্ষেত্রে মানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করছে না n-2f উপকক্ষে প্রবেশ করছে, তো সেই কারণে এদের আমরা বলবো এফ ব্লক মৌল। এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মনে রাখবে, n-2f1 to 14, n-1 d021 ns2। আচ্ছা, নেক্সট দিন তোমাদের আজকে আমি যে টপিক পড়ালাম এর থেকে কি কি কোশ্চেন হতে পারে, অর্থাৎ যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারে সবই মাল্টিপল চয়েস কোশ্চেন, তো এই টপিক থেকে কত রকমের কোশ্চেন হতে পারে সেগুলো সম্বন্ধে আলোচনা করব, আর পর্যায় সারণীর বাকি পার্টটাও তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। তোমরা সবাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।